সবাই কি আইটারেশন গুলো বুঝছি? রান 1, রান 2, রান 3, এগুলো একটা আইটারেশন। সবাই কি বুঝতে পারছি এটা? ইয়েস স্যার। আমার স্ক্রিনটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা যে জি সূত্র স্যার। কথা বলেছিলাম যে আমাদের কস্ট মাইনাস সেভিংস প্লাস হচ্ছে প্রজেক্টের আগের যে কস্ট প্রজেক্ট সেটা। কস্ট। হ্যাঁ, প্রজেক্টের আগের আপডেটেড কস্ট সেটা। তো ইনিশিয়ালি প্রজেক্ট কস্ট কত হবে? ইনিশিয়াল প্রজেক্ট হিসেবে মানে কস্টটা বুঝতে পারছি। ইনিশিয়ালি দেখেন এখানে 600 ইন্টু 18 কেন হলো বলেন দেখি। এই ইনিশিয়ালি যেই ঘরটা আছে এখানে 8100 প্লাস 600 মাল্টিপ্লাইড বাই 18, এই হিসাবটা কিভাবে আসলো বলেন দেখি। স্যার 600 হচ্ছে পার ডে আর 18 হচ্ছে প্রজেক্ট ডিউরেশন। 600 পার ডে এটা কি কস্ট? এটা কোন কস্টটা? ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট কি জিনিস বুঝতে পারছেন সবাই? হোয়াট জি ইজ স্যার। ওভারহেড কস্ট? আচ্ছা, তো ইনিশিয়ালি যখন আমি প্রজেক্টের কাজ শুরু করছি তো আমার টোটাল যে ডিউরেশনটা প্রত্যেক দিনের একটা ওভারহেড কস্ট ধরে রাখা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে সেই কস্টটা। তো 18 কোথা থেকে পেলাম? 18 পেলাম হচ্ছে ক্র্যাশ ডিউরেশন থেকে স্যার। ক্রাশ ডিউরেশন 18 নাকি প্রজেক্টের ডিউরেশন 18? প্রজেক্ট ডিউরেশন। প্রজেক্ট ডিউরেশন। এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করে। সো আমাদের প্রেসিডেন্স ডায়াগ্রাম মেথড ইউজ করে আমরা যে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস শিখেছিলাম সেটা কিন্তু লাগবে। সো গিভেন প্রজেক্ট স্কেজুলের জন্য আমরা ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করলাম, প্রজেক্টের একটা ডিউরেশন পেলাম, সেটা কত? 18। তার মানে 18 দিনের প্রজেক্ট। প্রত্যেক দিনের কস্ট যদি 600 হয় ওভারহেড কস্ট, তাহলে 600 ইন্টু 18। আর এর সাথে যোগ হচ্ছে কত? প্রত্যেকটা অ্যাক্টিভিটির যে আবার নিজস্ব কস্ট আছে। এর জন্য 1200, বি এর জন্য 1800, সি এর জন্য 1700। সো এই টোটাল কস্টটা হচ্ছে আমার ইনিশিয়ালি ধরে আমি কাজ আরম্ভ করব। দেন আইটারেশন বাই আইটারেশন আমি হচ্ছে কি করব, যে কোনো একটা অ্যাক্টিভিটি চুজ করব, অ্যাক্টিভিটি চুজ করে তার ডিউরেশনটা কমাবো, ডিউরেশনটা কমায় আমি ক্রাশ করে ফেলবো। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এ বি সি ডি ই, এখানে তো 5টা অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে আমি বেসিক্যালি কাকে কাকে চুজ করতে পারবো, বা বেসিক্যালি আমি কাদের মধ্যে থেকে চুজ করব? এটার অ্যান্সার কি হবে? বিডিই। বিডিই। আচ্ছা, কেন বিডিই লামসা? স্যার এর হচ্ছে নরমাল ডিউরেশন আর ক্র্যাশ ডিউরেশন সেম, এর জন্য এ হবে না ক্রিটিক্যাল পাথ অনুযায়ী। তারপর সি হবে না, হচ্ছে সি এর টোটাল ফ্লোট ভ্যালু হচ্ছে 1 হবে দেখে এই জন্য এটার সি হবে না। হ্যাঁ। তারপর বিডিই হচ্ছে যেটার সবচেয়ে কম সেটা আগে হবে। আচ্ছা, তো দেখেন এখানে 5টা অ্যাক্টিভিটি ছিল এ বি সি ডি ই। তো ক্রাশ করার জন্য আমি কোন সমস্ত অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি চুজ করতে পারবো? এটার অ্যান্সার হচ্ছে যাদের টোটাল ফ্লোট 0। এটার সিগনিফিকেন্সটা কি, বা এটার আসলে ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হচ্ছে, সাপোজ আমি যদি সি কে চুজ করি, সি কে যদি আমি একদিন কমাই আনি, আমার প্রজেক্ট ডিউরেশনের উপর কি কোনো ইফেক্ট পড়বে? না স্যার। সি এর জি না ডিউরেশন স্যার। 6 আছে, সি এর ডিউরেশন যদি আমি একদিন কমায় 5 করে দিই, তাহলে সি এর আর্লি ফিনিশ কত হচ্ছে? 12। এদিকে ডি এর আর্লি ফিনিশ কত? 14। সো 12 আর 14 এর মধ্যে আলটিমেটলি কোনটাই ই এর আর্লি স্টার্ট হবে? 14টাই ই এর আর্লি স্টার্ট হবে, তাই না? জি স্যার। তাহলে তো আলটিমেটলি আমার প্রজেক্ট ডিউরেশনের উপর কোনো হ্যাম্পার পড়লো না, মানে কোনো ইফেক্ট পড়লো না, হ্যাম্পার না, ইফেক্ট পড়লো না। তাহলে আমাকে কোন অ্যাক্টিভিটি থেকে চুজ করতে হবে? যাদের টোটাল ফ্লোট 0। এবং টোটাল ফ্লোট 0 দিয়ে কী বোঝায় এটা পড়ার সময় আমরা দেখেছিলাম যে টোটাল ফ্লোট 0 মানে হচ্ছে এরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এদের প্রজেক্টের ডিউরেশন যা আছে এদের নিজস্ব ডিউরেশনগুলো একটাও কমানো পিছানো যাবে না। যদি কমানো পিছাই তাহলে প্রজেক্ট ডিউরেশনের উপর ইফেক্ট পড়বে। তাহলে টোটাল ফ্লোট যাদের 0 তাদের যদি ডিউরেশন আমি 1 কমাই দিই তাহলে সেটার ইফেক্ট প্রজেক্ট ডিউরেশনের উপর অবশ্যই পড়বে। যদি একদিন কমাই তাহলে প্রজেক্ট ডিউরেশন একদিন কমবে, যদি একদিন বাড়াই তাহলে প্রজেক্ট ডিউরেশন একদিন বাড়বে। না, হোয়াট ইজ প্রজেক্ট ক্রাশিং? প্রজেক্ট ক্রাশিং হচ্ছে প্রজেক্ট ডিউরেশন কমাবো। তাহলে আমি কি করব?
যারা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিতে ক্রিটিক্যাল পাথে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ যারা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, তাদের মধ্যে থেকে যে কোনো একজন একটা অ্যাক্টিভিটিকে চুজ করব, তার ডিউরেশনটা আমি আইটারেশন বাই আইটারেশন কমাতে থাকবো। এখন এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কারা? এ, বি, ডি, ই, কারণ এটা টোটাল ফ্রুট 0। আচ্ছা, ভালো কথা। এর মধ্যে থেকে কাকে চুজ করতে পারবো? দেখেন প্রজেক্টে যে টেবিলটা দেওয়া ছিল, টেবিলে বলা আছে যে এ তার অ্যাডিশনাল ক্র্যাশ কস্ট পার ডে হচ্ছে 0। কোনো অ্যাক্টিভিটি যদি অ্যাডিশনাল ক্র্যাশ কস্ট পার ডে যদি 0 থাকে, এটা মিন করছে এই অ্যাক্টিভিটিকে আপনি ক্র্যাশ করতে পারবেন না, মানে এই অ্যাক্টিভিটিকে আপনি কমাতে পারবেন না। এবং এটা বোঝার আরেকটা উপায় কি, নর্মাল ডিউরেশন এবং ক্র্যাশ ডিউরেশন যদি সেম হয়, তাহলে সেই অ্যাক্টিভিটি হচ্ছে নন ক্র্যাশেবল, সেই অ্যাক্টিভিটিকে আপনি ক্র্যাশ করতে পারবেন না। তাহলে বাকি থাকলো কোনটা? বি, ডি, ই। বি এর নর্মাল ডিউরেশন 5 ডেজ, ক্র্যাশ ডিউরেশন কত? 4 ডেজ। তার অর্থ কি, আপনি এটাকে কতদিন কত ক্র্যাশ করাতে পারবেন? একদিন, রাইট? জি স্যার। মানে নর্মাল ডিউরেশন 5 ডেজ, এটাকে যদি আপনি কমায় আনতে চান, মিনিমাম কতদিনে কাজটা শেষ করতে পারবেন? সেটা হচ্ছে 4। তাহলে কতদিন ক্র্যাশ করাতে পারি যদি কোয়েশ্চেন করা হয়, কেউ যদি বলে 4 দিন, এটা ভুল হবে। কতদিন ক্র্যাশ করাতে পারবো? অ্যান্সার হবে নর্মাল ডিউরেশন মাইনাস ক্র্যাশ ডিউরেশন। ক্লিয়ার? একদিন স্যার। একদিন। জি স্যার। সি এর জন্য কতদিন? 2 দিন। বি এর জন্য কতদিন? 2 দিন। ই এর জন্য কতদিন? 1 দিন। ঠিক আছে, সেই জিনিসটা মনে রাখবেন। কখনো যদি কোয়েশ্চেন করা হয় যে কোনো একটা অ্যাক্টিভিটির ক্র্যাশ ডিউরেশন, এটাই কি ইন্ডিকেট করছে যে আমি কতদিন ক্র্যাশ করতে পারবো? অ্যান্সার হবে নো। কতদিন ক্র্যাশ করাতে পারবো আমি, সেটা অ্যান্সার হচ্ছে নর্মাল ডিউরেশন মাইনাস ক্র্যাশ ডিউরেশন। আচ্ছা, তো বি, ডি, ই এদেরকে আমি চুজ করতে পারবো। এখন এদের মধ্যে অ্যাডিশনাল ক্র্যাশ কস্ট পার ডে সবচাইতে কোনটা কম, যেটা সেটা। কেন কমটাকে কেন চুজ করা হয়? কারণ আমার প্রজেক্ট ক্র্যাশ করাতে গেলে অ্যাডিশনাল কস্ট লাগবে, এটা আমি বুঝতেছি। তো বাড়তি খরচ যত কমের মধ্যে কাজটা শেষ করে ফেলা যায় তত ভালো, রাইট? সো বাড়তি খরচ আমার টার্গেট থাকবে, বাড়তি কিছু খরচ আমাকে অ্যাড করতে হবে, আই হ্যাভ টু, বাট যত কম বা লেস করা যায়। তাহলে বি, ডি এর মধ্যে, ই এর মধ্যে ক্র্যাশ কস্ট পার ডে সবচেয়ে কম কার? বি এর 600, ডি এর 700, ই এর 500। সো আমি এর মধ্যে থেকে কাকে চুজ করব? ই কে চুজ করব। সো রান 1-এ আমি কাকে চুজ করতেছি? ই কে। এভাবে হচ্ছে রান বাই রান যাওয়া হয়। এবং যখন আমি ই কে চুজ করলাম, ই কে চুজ করে যখন আমি ক্রাশ করে ফেললাম, তখন কিন্তু যত দিন ক্রাশ করালাম সেই অ্যামাউন্টটা কিন্তু আমার কি হবে? কমে যাবে, মানে প্রজেক্টের ডিউরেশনটা ততদিন কমে যাবে। সো রান 1-এ যেটা আমি ই কে চুজ করেছি, তার ক্রাশ যেহেতু আমি একদিন করাতে পারবো হায়েস্ট, সো একদিন করালাম, তাহলে প্রজেক্ট ডিউরেশন আফটার রান 1 কত হবে? 17 ডেজ। আমরা একটু আফটার রান 1টা দেখে আসি। এটা ছিল ইনিশিয়াল, মানে আমি উপরের ছবিটাকেই আলাদা আলাদা ভাগ করে দেখাইছি। সো দিস ইজ ইনিশিয়াল। এই যে আফটার রান 1 প্রজেক্টের ডিউরেশন কত হয়ে গেল? 17 ডেজ। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সো এভাবেই হচ্ছে রান বাই রান আগানো হবে। তাহলে সবাই ক্লিয়ার আজকের টপিকটা? মানে আমি তো পরবর্তী সবগুলোর জন্য ক্রিটিক্যাল পাথগুলো আলাদা আলাদা হ্যাঁ করতে আলাদা হবে না আলাদা স্যার? আলাদা আলাদা আমাকে দেখাতে হবে, কারণ আমার একটা সময় এসে ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে যেতে পারে। কেন ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে যেতে পারে? কারণ যেহেতু প্রজেক্টের ডিউরেশন কমতেছে, সেই হিসাবটা কিন্তু আমার পুরা প্রজেক্টের উপরে কি পড়তেছে, একটা ইফেক্ট কিন্তু পড়বে। কোনো কোনো সময় ইফেক্ট নাও থাকতে পারে, আবার ম্যাক্সিমাম টাইমে কি থাকে? ইফেক্ট থাকে। ইফেক্ট থাকার অর্থ কি? বাকিগুলোর হিসাবেও কি আসতে পারে? চেঞ্জ আসতে পারে, তাই না? জি স্যার। হ্যাঁ, সো এই জন্য আমাকে প্রত্যেকটা রানের পরে আমাকে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে কি অবস্থা, দেন হচ্ছে আমাদেরকে হিসাবে যেতে হবে। আর একটা জিনিস করতে পারেন যে আমি এখানে যেমন একটা টিক সাইন দিয়েছি, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যেমন আমি ফার্স্টেই এর পাশে টিক সাইন দিয়ে রাখছি, কারণ একে আমি পিক করতে পারবোই না। তারপর ইকে যখন করলাম ক্রাশ, ইকে ক্রাশ করানোর পরে যেহেতু আমি ওকে হায়েস্ট একদিনই ক্রাশ করাতে পারবো, একদিন ক্রাশ করে ফেলার পরে আমি তো তাকে আর চুজ করতে পারছি না। সো যাকে আর চুজ করতে পারবো না, তার পাশে আপনারা একটা টিক সাইন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আবার ভুলে সি এর পাশে টিক সাইন আগে থেকে দিয়ে রাখেন না। সি কে আমি অ্যাট ফার্স্ট চুজ করতে পারতেছি না, বাট যেটা বললাম যে অন্য একটা অ্যাক্টিভিটি ক্রাশ করার পরে এটার যে ইফেক্টটা, সেটা কিন্তু প্রজেক্টের উপর পড়বে। আস্তে আস্তে দেখা যাবে এমন একটা স্কোপ আসতেও পারে যখন আমি সি কেও ক্রাশ করাতে পারছি, অর্থাৎ
রান বাই রান আপডেট হতে হইতে যদি এমন একটা পর্যায়ে আসে যে আমার সিও ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেছে, অর্থাৎ সি এর টোটাল ফ্লোটো 0 হয়ে গেছে, তখন কিন্তু আমি কাকে চুজ করতে পারবো? ওই এই এক্সাম্পলেই দেখবেন একদম লাস্টের দিকে বা লাস্টের আগে একটা জায়গায় আসে আমি দুইটা অ্যাক্টিভিটিকে একসাথে চুজ করতে পারি, তাই না? জি স্যার, সিডি। হ্যাঁ, সিডিকে একসাথে চুজ করতে পারছি। সো যাকে ইনিশিয়ালি চুজ করতে পারছি না তাকে যে কখনোই চুজ করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। পরবর্তীতে কোনো একটা সময় এসে আমি কিন্তু তাকে চুজ করার স্কোপ আমার আসতেও পারে, ঠিক আছে? সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে ওভারঅল আমি যতটুকু এক্সপ্লেনেশন দিলাম ততটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আর কারো কোনো কোয়েরি আছে? এখান থেকে কিন্তু ফাইনালি মাস্ট কোয়েশ্চেন থাকবে। সো যারা এখনো ফুললি দেখা শেষ করতে পারেন নাই, কাইন্ডলি 5টা ভিডিও খুব ভালো মতো দেখবেন, গো থ্রু করবেন। আর যারা দেখছেন যাদের কোনো কনফিউশন নাই, খুব ভালো। যাদের এখনো কোনো জায়গায় কনফিউশন আছে আমাকে এখন জিজ্ঞাসা করতে পারেন, অথবা নেক্সট ক্লাসের জন্য নোট ডাউন করে রাখতে পারেন। কারো কোনো কোয়েরি আছে? আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম মানে খুবই কম, 12 জন না 13 জন, 35-এর উপর এই সেকশনের স্টুডেন্ট। তাহলে বাকিরা কি কোনো কোয়েরি নাই? হ্যাঁ বলেন। স্যার প্রজেক্ট ওভারহেড কস্ট পার ডে এগুলো তো দেওয়া থাকবে, আর যে একটা টেবিল আছে স্যার, টেবিলটা তো পুরোটা দেওয়া থাকবে না স্যার? আচ্ছা, প্রজেক্ট ওভারহেড কস্ট Portion- অবশ্যই দেয়া portion- থাকবে। হ্যাঁ, প্রজেক্ট ওভারহেড কস্ট দেয়া থাকবে, আর এই টেবিলটা দেয়া থাকবে। এই টেবিলটা হুবহু এভাবে দেয়া নাও থাকতে পারে, যদি অন্য কোনো ভাবে দেয়া থাকে আপনাদের ইনস্ট্রাকশন দেয়া থাকবে যে কিভাবে বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, নর্মাল কস্ট অফ অ্যাক্টিভিটি, এটা টোটাল কস্ট দেয়া আছে। যেমন এর 2 দিনের জন্য নর্মাল কস্ট 1200, এটা এভাবেও দেয়া থাকতে পারতো যে নর্মাল কস্ট অফ অ্যাক্টিভিটি পার ডে। তাহলে এটার ভ্যালু কত হতো? 600। 600। 600। তখন আপনার টেবিলে 600 দেওয়া থাকতো, তখন আপনাকে কি করতে হতো? জাস্ট এই সিম্পলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল কস্টটা বের করে নিতে হতো প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। ক্লিয়ার? জি স্যার। স্যার রান টাইম গুলো তো সব একসাথে ছকে লেখার পর, তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইসিস পাথ কি পর পর একসাথে সব লিখবো? না, আমি যেভাবে পিডিএফ এ করছি সেভাবে করলে বেটার। মানে একটার পর একটা আপডেট আসবে, আমার ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করব, একটা করে রান যাবে, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করব। ক্লিয়ার? তাহলে কি ছক আলাদা আলাদা স্টেপ স্টেপ করব? রান 1 এর জন্য একটা ক্রিটিক্যাল পাথ, রান 2 এর জন্য একটা ক্রিটিক্যাল পাথ, মানে একটা একটা করে আঁকে তারপর সবগুলো একই দিব নাকি আলাদা আলাদা করতে হবে? আচ্ছা, এটাও করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যদি ফুল ছকটা একসাথে এভাবে আঁকতে চান আঁকতে পারেন। যেহেতু ক্রিটিক্যাল পাথ প্রত্যেকটা রানের জন্য থাকবে আলাদা আলাদা অ্যানালাইসিস, তাহলে আপনারা উপরে হেডিং দিয়ে রান 1, রান 2, রান 3 দিয়ে পরপর ছবিগুলো এঁকে দিতে পারেন। ঠিক আছে? ওকে স্যার। যেমন দেখেন আমার এই পিডিএফ এ টোটাল রান কিন্তু আসে 5টার মতো। মানে আমি রান 5 পর্যন্ত গেছি, যে দেখাইছি যে হ্যাঁ রান 5 এ যাওয়ার আসলে দরকার নেই, হয়তো রান 4 পর্যন্তই এনাফ, তাই না? এক্সাম্পলটা এরকম না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। সো যদি দেখেন যে আপনার ইয়াতে একসাথে হচ্ছে না, আর ইনিশিয়ালি আপনি তো বুঝবেনও না যে আসলে কয়টা রান লাগবে। সো যদি কনফিউশনে থাকেন, আপনি আলাদা আলাদা এরকম করে একটা একটা করে রান দেখায় করতে পারেন। যে ইনিশিয়ালের জন্য একটা টেবিল দেখালেন, দেন ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, দেন রান 1, দেন ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, দেন রান 2, এভাবে। ঠিক আছে? স্যার এগুলা ম্যাথ করতে না অনেক বেশি টাইম লাগে, টাইম তো লাগবেই, পরে দেখা যায় যে টাইম মেনটেন করা যায় না। ওভাবে একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা এই এক্সাম্পলটাই বাসায় ভালো মতো প্র্যাকটিস করেন, হোপফুলি পারবেন। ঠিক আছে? একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিলে হতো স্যার। এইটাই প্র্যাকটিস করেন, না দেখে জাস্ট এটা তুলে নেন খাতায়, এটা তুলে নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে এটা প্র্যাকটিস করেন, এই রিলেটেডই আসবে। ঠিক আছে?